বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই মোটামুটি ভালো আছো বলে আমার বিশ্বাস। আমি তোমাদের আজকে যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে তোমাদের আগে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় নিয়ে আমি ক্লাস নিয়েছি। তোমাদের মৌলিক যে কতগুলো ফান্ডামেন্টাল বিষয় আছে এই বিষয়গুলি নিয়ে তোমাদের ক্লাস করেছিলাম। যাই হোক, আজকে তোমাদের আমি যে বিষয়টুকু ক্লাস করব সেটার সাথে আগের যে ক্লাস সেই ক্লাসের সাথে মিল রেখেই আমি আজকে ক্লাসটি করব। তোমাদেরকে আমি নিশ্চয়ই তোমাদের আগের ক্লাসে যারা করেছো তোমাদের খেয়াল আছে যে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান, এই দুটি অনুমান পড়তে গেলে আমাদের দুটি বিষয়ের উপর খেয়াল করতে হয়। একটি হলো আশ্রয়বাক্য, একটি হলো সিদ্ধান্ত। যে কোনো যুক্তি লিখতে গেলে আমরা জানি যে এখানে দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে বা দুটি বিষয় থাকতে হয়। একটি হলো আশ্রয়বাক্য, একটি হলো সিদ্ধান্ত। আশ্রয়বাক্যের উপর নির্ভর করে সবসময় সিদ্ধান্ত পাওয়া যায়। আর প্রশ্ন হলো, তোমরা বলতে পারো যে একটি যুক্তি চিনার কি উপায়? একটি যুক্তিতে তিনটি বাক্য থাকবে, তিনটি পদ থাকবে, আর যে লাইনগুলি থাকবে সেগুলি অবশ্যই বাস্তবসম্মত হতে হবে এবং ওই যুক্তির শেষ লাইনটিকে, যে কোনো যুক্তির শেষ লাইনটিকে আমরা সবসময় বলি সিদ্ধান্ত। উপরে যে বাক্যগুলো এগুলোকে আমরা বলি আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে। যাই হোক, সেগুলো আমরা আগে গত ক্লাসে আমরা এগুলো শেষ করেছি। এখন আমরা অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমান সেটিও আমরা ক্লাস নিয়েছি। তারপর আমি সংক্ষিপ্ত আকারে আবার আজকে এগুলো একটু পরিষ্কার করছি। একটি মাত্র আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্ত পাওয়া যায় তখন তাকে বলা হয় অমাধ্যম অনুমান। আর একের অধিক আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্ত পাওয়া যায় তখন তাকে বলা হয় মাধ্যম অনুমান। যাই হোক, আমরা এগুলি আগের ক্লাসে পড়েছি। আজকে আমরা করব যে অমাধ্যম অনুমানকে আমরা 9টি ভাগে ভাগ করে থাকি। কি বলেছি? অমাধ্যম অনুমানকে আমরা 9টি ভাগে ভাগ করে থাকি, যেমন আবর্তন, প্রতিবর্তন, প্রতিআবর্তন, অন্তরাবর্তন ইত্যাদি, এইভাবে 9টি। তবে আমাদের মেইনলি আমরা পরীক্ষায় যেগুলি পরীক্ষায় থাকে সেগুলি আমি তোমাদেরকে ক্লাস অনলাইনে করব। যখন কলেজ খুলবে তখন আমি ক্লাসও তোমাদের করব। তো আজকে যে জিনিসটি, যে বিষয়টুকু আজকে তোমাদের ক্লাস নেব সেটি হলো আবর্তন। তো আবর্তন এক ধরনের অমাধ্যম অনুমান, কারণ এখানে আশ্রয়বাক্য থাকে একটি সিদ্ধান্ত, অর্থাৎ একটি মাত্র আশ্রয়বাক্যের উপর আশ্রয়বাক্যের উপর নির্ভর করে যখন সিদ্ধান্ত পাওয়া যায় সেটি হলো অমাধ্যম অনুমান। সেই হিসেবে আমরা বলতে পারি মোটামুটি আবর্তনও এক ধরনের অমাধ্যম অনুমান। এখন সহজ ভাষায় যদি আমি বলি তাহলে আমি এটা তোমাদেরকে একটু সহজে আমি জিনিসটা একটু পরিষ্কার করতে চাই। সেটি হলো যে আমরা জানি একটি যুক্তিবাক্যের 3টি অংশ। আশ্রয়বাক্য এই একটি যুক্তিবাক্যের 3টি অংশ: উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। তো আবর্তনে আমরা জানি যুক্তিবিদ্যায় সংযোজক হলো 2টি, একটি হলো হয় এবং একটি হলো নয়। হয় নয় অর্থাৎ সংযোজক ছাড়া যুক্তিবিদ্যায় কোনো বাক্য লিখলে সেটি সঠিক হবে না। আর উদ্দেশ্য বিধেয় থাকলে তাকে আমরা বলেছি কি বাক্য। আর উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে যখন সংযোজক থাকবে তখন তাকে আমরা বলবো যুক্তিবাক্য। তাহলে একটি যুক্তিবাক্যের 3টি অংশ কি কি? উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এখন আবর্তনের আমরা আগে বলেছি যে আবর্তনও এক ধরনের অমাধ্যম অনুমান। তো আবর্তনে কি করতে হয়? আবর্তনের কাজ হলো আশ্রয়বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের বিধেয় হবে এবং আশ্রয়বাক্যের বিধেয়টা সিদ্ধান্তের উদ্দেশ্য হয়। এটি হলো আবর্তন। সহজ ভাষায় উদ্দেশ্য যাবে বিধেয়ের জায়গায়, বিধেয়টা আসবে উদ্দেশ্যের জায়গায়। এটাকে আমরা বলবো আবর্তন। তাহলে আমরা যে বইয়ের ভাষায় যদি আমরা বলি যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়, তাকে আবর্তন বলে। তোমরা অনেক বইতে তোমরা দেখবে এখানে আবর্তনের বেলায় সেটি আশ্রয়বাক্য না বলে একে বলা হয় আবর্তনীয়, সিদ্ধান্ত না বলে একে বলা হয় আবর্তিত। আমি আবার বলছি, আবর্তন এমনি আমরা জানি যে কোনো যুক্তির বেলায় আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত বলা হয়, কিন্তু আবর্তন এবং প্রতিবর্তনের বেলায় আশ্রয়বাক্য সিদ্ধান্ত বললেও কিন্তু ভুল হবে না। তারপর আমরা বইয়ের সাথে মিল রেখে আশ্রয়বাক্যকে বলবো আবর্তনীয়, সিদ্ধান্তকে বলবো আবর্তিত। যাই হোক, আমি তাহলে কি বললাম যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য তাকে আবর্তন বলে। একটি উদাহরণ দিয়ে জিনিসটা একটু পরিষ্কার
করি যে সকল গরু হয় চতুষ্পদ জীব, সকল গরু হয় চতুষ্পদ জীব, অতএব কিছু চতুষ্পদ জীব হয় গরু, কিছু চতুষ্পদ জীব হয় গরু। তাহলে আমরা এখানে দেখি যে এই যে গরুটা আশ্রয়িক উদ্দেশ্য সেটি গিয়ে কি হলো, সিদ্ধান্তের কি হয়ে গেল, বিধেয় হলো। আর সিদ্ধান্তের যেটা বিধেয় জীব চতুষ্পদ জীব সেটি গিয়ে না, যেটি আশ্রয়িকের যেটি বিধেয় চতুষ্পদ জীব সেটি গিয়ে সিদ্ধান্তের উদ্দেশ্য হয়ে গেল। আমরা যে এই আবর্তন প্রতিবর্তন বা পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমরা পড়ব সেইগুলি যদি আমাদের ভালো করে জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদেরকে এ ই আই ও এই 4টি বাক্য সম্পর্কে ভালো আমাদের জ্ঞান থাকতে হবে, জানতে হবে। আমি এগুলি আগের ক্লাসে অনেকবার তোমাদেরকে বলেছি যে 4টি বাক্য এ ই আই ও এই 4টি বাক্য আমাদের জানতে হবে এবং 4টি বাক্য চিনবার জানার কতগুলি উপায় আছে, সহজ উপায়, সেগুলো আমি তোমাদেরকে আগের ক্লাসে সবগুলি বলে দিয়েছিলাম। তোমরা আশা করি ক্লাসগুলি পেয়েছো, তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা এখন যে জিনিসটা পড়লাম সেটা হলো কি আবর্তন কি কি এবং এর কি কি পড়লাম। এটি একটি আমরা দেখলাম যে এই অমাধ্যম এক ধরনের অমাধ্যম অনুমান এবং উদ্দেশ্য শুধু স্থান পরিবর্তন। তাহলে আমরা সহজে আমরা বলতে পারি যে আবর্তনের অর্থ হলো, এক কথা সহজে আমরা বলতে পারি এটি হলো এক ধরনের আবর্তন মানে স্থান পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা, অর্থাৎ উদ্দেশ্য যায় বিদেশ জায়গায় যাবে, বিদের উদ্দেশ্যে জায়গা আসবে। একটি উদাহরণ দিয়ে জিনিসটি আমরা পরিষ্কার করলাম। এখন বিভিন্ন বাক্যের আবর্তন, বিভিন্ন বাক্য বলতে কি বলছি আমরা, বিভিন্ন বাক্য বলতে আমাদের এ ই আই ও, আমাদের 4টা বাক্য আছে, এ ই আই ও, আমাদের এখানে 4টি বাক্য আছে। এই 4টি বাক্য হলো আমাদের কি কি, আমরা এ ই আই ও 4টি বাক্যের আমরা কি কি দেখব। আচ্ছা, আবর্তনের তার আগে আমাদের কতগুলো আবর্তনের নিয়ম আছে, নিয়মগুলি সম্পর্কে আমরা একটু দেখি। 1 নম্বর নিয়মটা হলো আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের কি হবে, বিধেয় হবে। নাম্বার 2, আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্ত, 1 নম্বর হলো আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। নাম্বার 2, আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তারপরে আবর্তন, আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হবে। গুণ বলতে হয় নয়, অর্থাৎ সংযোজকের কথা এখানে বলা হচ্ছে। তোমরা বইতে দেখবে গুণ বলে লেখা আছে। গুণ বলতে আমরা এখানে দেখব যে সংযোজক, অর্থাৎ সংযোগটি হয় না হয়, অর্থাৎ সংযোজক যদি আশ্রয়বাক্যে হয় সিদ্ধান্ত হয় হবে, আশ্রয়বাক্যে নয় হলে সিদ্ধান্ত নয় হবে। আর যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ আমরা ব্যাপ্যতার একটি ছক আমি তোমাদেরকে আগে তোমাদের ক্লাসে বলে দিয়েছিলাম। ব্যাপ্যতার ছক হল কি, আমরা জানি যে আমাদের ব্যাপ্যতাকে আমরা পদের ব্যাপ্যতাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো ব্যাপ্য পদ, একটা হলো অব্যাপ্য পদ। ব্যাপ্য পদ কি, সংখ্যা পরিমাণে বেশি হলে তখন তাকে আমরা বলি ব্যাপ্য পদ, আর সংখ্যা পরিমাণ যখন কম হবে তখন তাকে আমরা বলবো অব্যাপ্য পদ। আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে আর যেটা বলছিলাম যে আশ্রয়বাক্যের একটা পদ যদি অব্যাপ্য হয়, সেটি উদ্দেশ্য হোক বা বিধেয় হোক, সেটা যাই হোক, সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ আশ্রয়বাক্যে অব্যাপ্য সিদ্ধান্তে অব্যাপ্য হলে হবে, অথবা আশ্রয়বাক্যে ব্যাপ্য সিদ্ধান্ত ব্যাপ্য হলে হবে। শুধুমাত্র আশ্রয়বাক্যে উদ্দেশ্য বা বিধেয় পদটি যদি অব্যাপ্য হয়, সিদ্ধান্তে সেটা ব্যাপ্য করা যাবে না, সেটা আবর্তনের নিয়ম নয়। যদি কোনো কারণে করে তখন সেটা আবর্তনের নিয়মকে লঙ্ঘন করা হবে। তাহলে আমরা দেখলাম 4টি নিয়ম, আমি আবার একটু বলছি। 1 নম্বর, আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। নাম্বার 2, আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। নাম্বার 3, আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয়বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক হবে। আর যে 4 নম্বর, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে এখন আমরা এই 4টি বাক্যের আবর্তন দেখব, অর্থাৎ এ ই আই ও এই 4টি বাক্যকে আবর্তন করলে কি পাওয়া যায়। 1 নম্বর, একে আবর্তন করলে আই পাওয়া যায়। আমি যদি একটা এ দ্বারা একটা বাক্য বললাম, সকল ফুল হয় লাল, সকল ফুল হয় লাল, তখন এটা হইল আশ্রয়বাক্য, এটা হয়ে যাবে কি আই। আর আই হলে তখন সকল থাকবে না, তখন সেটা কী হয়ে যাবে কিছু কিছু। তাহলে আমরা বলবো যে কিছু কিছু লাল বস্তু হয় ফুল, কিছু কিছু লাল বস্তু হয় ফুল। অর্থাৎ আশ্রয়বাক্য গেল সিদ্ধান্তের জায়গায়, আশ্রয়বাক্যের যেটা উদ্দেশ্য সেটা গেল সিদ্ধান্তের বিধের জায়গা, আশ্রয়বাক্যের যেটা বিধেয় সেটা আসলো সিদ্ধান্তের উদ্দেশ্যের জায়গা। আর আশ্রয়বাক্য সংযোজক হয়
এখানেও হয়। তারপর আমরা দেখব যে আশ্রবাক্যে উদ্দেশ্য পদটি ফুল, এটি হলো ব্যপ্য, সিদ্ধান্তে গিয়ে সেটা কি হয়ে গেল অব্যপ্য, অর্থাৎ অব্যপ্য না ব্যপ্য অব্যপ্য হলে হবে, কিন্তু অব্যপ্য ব্যপ্য হলে সেটি হবে না। তাহলে আমরা দেখলাম একে আবর্তন করলে কি পাওয়া যায়, আই পাওয়া যায়, একটি উদাহরণ সাহায্যে এটি দেখলাম। তারপরে হলো ই বাক্য, তারপর হলো ইকে আবর্তন করলে ই পাওয়া যায়। আমি যদি বলি কোনো ছাত্র নয় মেধাবী, কোনো ছাত্র নয় মেধাবী, এটাকে ইকে আবর্তন করলে কী বলছে ই, তাহলে সেম আমরা জানি ই বাক্যটা চিনা কী উপায়, কোনো এবং নয়, তাহলে কোনো মেধাবী নয় ছাত্র, কোনো মেধাবী নয় ছাত্র, এখানেও সেম আশ্রবাক্যের উদ্দেশ্য ছাত্র, সিদ্ধান্তের বিধেয় হয়েছে, তারপরে আশ্রবাক্যে বিধেয় মেধাবী সিদ্ধান্তের গিয়ে উদ্দেশ্য হয়েছে, এখানে সংযোজক নয়, আশ্রবাক্য নয় আছে, সিদ্ধান্তেও নয় আছে, এবং আশ্রবাক্যে উদ্দেশ্য পদ ছাত্রটি ব্যপ্য, এটি গিয়ে সিদ্ধান্তে গিয়েও ব্যপ্য হয়েছে, কারণ আমরা জানি ই বাক্যের উদ্দেশ্য বিধেয় দুইটি পদই ব্যপ্য, এখানে কোনো পদ অব্যপ্য নয়। তাহলে দেখলাম যে এখানে সঠিকভাবে আবর্তন নিয়মটাকে পালন করা হয়েছে, এখানে কোনো নিয়মের কোনো ব্যত্যয় হয়নি, অর্থাৎ নিয়ম লঙ্ঘন করা হয়নি, অতএব এটি সঠিক আছে। তারপর আইকে আবর্তন করলেও আই পাওয়া যায়, যেমন কোনো কিছু ছাত্র হয় মেধাবী, কিছু মেধাবী ব্যক্তি হয় ছাত্র, এখানেও সেম সব কিছু সঠিক আছে, কোনো নিয়মের লঙ্ঘন করা হয়নি, নিয়ম সঠিকভাবে পালন করা আছে, অতএব আমরা বলতে পারি এখানেও আবর্তনের 4টি নিয়ম সঠিকভাবে পালন করা হয়েছে। শুধুমাত্র ওকে আবর্তন করলে কিছু পাওয়া যায়, অর্থাৎ ও বাক্যের আবর্তন সম্ভব নয়। কেন নয় আমরা দেখি, একটি উদাহরণ দিয়ে বলি, কিছু ফুল নয় লাল, অতএব কোনো লাল বস্তু নয়, বা কিছু লাল বস্তু নয় ফুল, এখানে সবই ঠিক আছে, উদ্দেশ্য বিধের জায়গায় বিধেয়, উদ্দেশ্য জায়গায় নয়, কিন্তু আশ্রবাক্যের উদ্দেশ্য পদ অব্যপ্য ফুল, ও বাক্যের উদ্দেশ্য পদ সেটি অব্যপ্য, যা সিদ্ধান্তে গিয়ে ব্যপ্য হয়েছে, এটা আবর্তন নিয়মকে সরাসরি লঙ্ঘন করা হয়েছে, অতএব নিয়ম লঙ্ঘন করলেই তাকে আমরা সঠিক বলতে পারি, অতএব এখানে আমরা বলতে পারি ও বাক্যের আবর্তন সম্ভব নয়। তাহলে আমরা পরীক্ষার সময় থাকে যে ও বাক্যের আবর্তন কেন সম্ভব নয়, তখন এক কথা আমরা বলবো ও বাক্যের আবর্তন সম্ভব নয়, কারণ ও বাক্যের উদ্দেশ্য পদটি অব্যপ্য, যা সিদ্ধান্তে গিয়ে ব্যপ্য হয়ে যায়, যা সরাসরি আবর্তনের 4র্থ নিয়মকে লঙ্ঘন করে, অতএব আমরা বলতে পারি ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। আমরা খেয়াল রাখবো, আমরা 4টি বাক্য, যে 4টি বাক্যর উপর খেয়াল রাখবো, একটি বাক্যে শুধু আবর্তন নিয়মের ব্যত্যয় ঘটে, নিয়মের ব্যত্যয় ঘটেই বলেই তাকে আমরা বলতে যে এর আবর্তন সম্ভব নয়। তাহলে আমরা এখানে দেখলাম যে 4টি বাক্য এ ই আই ও, এই 4টি বাক্যের আবর্তন কিভাবে হয়, কোন বাক্যকে আবর্তন কি পাওয়া যায় সেটা আমরা দেখলাম। একে আবর্তন করলে আই পাওয়া যায়, ইকে আবর্তন করলে ই পাওয়া যায়, আইকে করলে আই পাওয়া যায়, ওকে করলে কোনো আবর্তন সম্ভব নয়, কারণ এখানে নিয়মের ব্যত্যয় করে, অর্থাৎ 4র্থ নিয়মকে লঙ্ঘন করা হয়, অতএব আমরা বলবো ও বাক্যের আবর্তন সম্ভব নয়। তাহলে আমরা এখানে দেখলাম যে এই অমাধ্যম অনুমানকে কয় ভাগ করা হয়েছে সেটি দেখলাম। একটি হলো আবর্তন কাকে বলে, আবর্তনের উদাহরণ দেখলাম, আবর্তনের 4টি নিয়ম দেখলাম, এবং আবর্তনের 4টি বাক্যকে কোন বাক্য করলে কী হয় সেটি দেখলাম। এখন আমরা আবর্তনকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি, একটি সরল আবর্তন এবং একটি অসরল আবর্তন। সরল আবর্তন, তাহলে আমরা বলবো যে যদি বলা যায় আবর্তন কয় প্রকার, আবর্তন হলো 2 প্রকার, সরল আবর্তন, অসরল আবর্তন। আচ্ছা, সরল আবর্তনটা কি, যে আবর্তন প্রক্রিয়া আবর্তিত পরিমাণ সমান, অর্থাৎ এখানে তোমরা যারা বই খুলে দেখবে যে পরিমাণ শব্দটা অর্থ হলো যে এই বাক্যটি কি সার্বিক না বিশেষ। আমাদের 2 ধরনের বাক্য আছে, একটি সার্বিক একটি বিশেষ, অর্থাৎ আশ্রবাক্য এবং সিদ্ধান্ত দুইটাই যখন এক হতে হবে, হয় সার্বিক হলে সার্বিক অথবা বিশেষ হলে বিশেষ, অর্থাৎ আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণে কোনো পার্থক্য করা যাবে না। তাহলে আমরা দেখি যে আবর্তন প্রক্রিয়া আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হয়, তখন তাকে বলা হয় সরল আবর্তন। যেমন এ অথবা ই, কোনো মানুষ নয় নিখুঁত, অথবা কোনো নিখুঁত নয় মানুষ, অর্থাৎ এখানে 2টি ই আছে, 2টি আশ্রবাক্য যেমন ই, সিদ্ধান্ত ই, 2টি বাক্যই ই দেওয়া আছে, 2টি বাক্যই সার্বিক। 2টি বাক্য যখন সার্বিক হবে অথবা 2টি বাক্য যখন বিশেষ হবে তখনই সেটি হবে সরল আবর্তন, আর যখন পরিমাণটা ভিন্ন হবে, একটি সার্বিক একটি বিশেষ, তখন সেটি হবে অসরল আবর্তন। যেমন সকল মানুষের জীব, অতএব
কিছু জীব হয় মানুষ। আমরা এখানে একটু দেখি, একটু দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে আশ্র বাক্যটা হলো, এখানে যেটি আশ্র বাক্য সেটি হলো এ বাক্য অর্থাৎ সার্বিক, আর যেটি সিদ্ধান্ত সেটি হলো আই, সেটি হলো বিশেষ। তাহলে আশ্র বাক্যটা সার্বিক এবং সিদ্ধান্তটা হলো বিশেষ। তাহলে দুটি পরিমাণের দিক দিয়ে পার্থক্য আছে, একটি সংখ্যায় বেশি, একটি সংখ্যায় কম। অর্থাৎ আশ্র বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যখন ভিন্ন হবে তখন সেটি হবে অসরল আবর্তন। এভাবে আমরা প্রত্যেকটি বাক্য আমরা দেখলাম যে এ ই বাক্যকে আবর্তন করলে কী পাওয়া যায়, এবং এ ই বাক্যর কোনটি আবর্তন সম্ভব নয় সেটি আমরা দেখলাম, এবং আবর্তনকে কয় ভাগে ভাগ করা যায় সেটি দেখলাম, যে সরল আবর্তন ও অসরল আবর্তন। এখানে দুইটি জিনিস আমাদের একটু বেশি খেয়াল করতে হবে। একটি গুণ শব্দ, একটি পরিমাণ। গুণ বলতে ওই বাক্যটি কি সদর্থক না নয়ার্থক, অর্থাৎ হয় কি নয়। আর পরিমাণ বলতে বাক্যটি কি সার্বিক না বিশেষ। এই যে আমাদের চারটি বাক্যর মধ্যে আমাদের চারটি বাক্য আছে এ ই আই ও। চারটি বাক্যের ভিতরে আমাদের মনে রাখতে হবে এ এবং ই হলো সার্বিক, আই এবং ও হলো বিশেষ বাক্য। তাহলে দুটি সার্বিক এবং দুটি হলো বিশেষ যুক্তি বাক্য। তাহলে এই চারটি বাক্য কিন্তু দ্বারা আমরা পরবর্তী যেই চ্যাপ্টারগুলো পড়বো, যে কোশ্চেনগুলোই পড়বো, সেগুলি প্রত্যেকটি কোশ্চেনেই, প্রত্যেকটি চ্যাপ্টারে আমাদের এই চারটি বাক্য সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা আবার এই চারটি বাক্য আমরা এখানে আজকে একটি আবর্তন, একটি বড় ইম্পর্টেন্ট কোশ্চেন শেষ করে ফেললাম। আমি চারটি আগে পড়াগুলো আমি একটু সংক্ষেপে বলি, যে এই চারটি বাক্য চিনার আবার উপায় বলে। চারটি বাক্য কি কি? এ ই আই ও। প্রত্যেকটি বাক্যের এক একটি নাম আছে। একে বলা হয় সার্বিক সদর্থক যুক্তি বাক্য। আর এ বাক্যটা চিনবার একটি উপায় আছে, সেটি হলো সকল হয়। যে বাক্যের শুরুতে সকল থাকবে, মাঝখানে হয় থাকবে, সেটি হবে এ বাক্য। আর যে বাক্যের আগে কোনো এবং নয় থাকবে সেটি হবে ই বাক্য। আর যে বাক্যের আগে কোনো কোনো বা কতক হয় হবে সেটি আই, আর কোনো কোনো বা কতক নয় হলে সেটি হবে ও। আমাদের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। নাহলে আমরা এই পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা পড়তে গেলে আমাদের একটু সমস্যা হবে। আমি আগে বলেছিলাম আমাদের বাক্যগুলো সার্বিক বাক্য। সার্বিক বাক্য কী আমি আবার বলছি, সার্বিক বাক্য হলো সংখ্যা পরিমাণে যখন বেশি হবে তখন সেটি সার্বিক, আর সংখ্যা পরিমাণে যখন কম হবে তখন সেটি হবে বিশেষ ধরনের বাক্য। আবার কিছু বাক্য আছে সদর্থক, নয়ার্থক। সদর্থক মানে হয়, যে উদ্দেশ্য দিয়ে মাঝখানে যখন সংযোজকটা হয় হবে তখন সেটি হবে সদর্থক, আর যখন সংযোগটা নয় হবে তখন সেটি হবে আমাদের নয়ার্থক যুক্তিবাক্য। এই বিষয়গুলো আমাদের যুক্তিবিদ্যাতে ফার্স্ট পেপারে, এগুলি ফান্ডামেন্টাল বিষয়, এগুলি মৌলিক বিষয়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। এগুলি না জানলে আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা এগুলি করতে পারবো না, বা ক্লাস করলেও আমাদের তেমন লাভ হবে না। এগুলি বুঝতে হবে। আমি আগেই তোমাদেরকে 2-3টি ক্লাস এগুলো সব ফান্ডামেন্টাল বিষয়গুলো শেষ করে ফেলছি। তাহলে যেমন আমরা আজকে দেখলাম যে সরল আবর্তন। তাহলে সরল আবর্তন যখন আমরা জানবো তাহলে আমাদের বুঝতে হবে যে পরিমাণটা কি। বইয়ের ভাষায় বলা আছে পরিমাণ বলতে, যেমন আমি আবার তোমাকে 1 মিনিটে বলছি যে পরিমাণ হলো অর্থাৎ দুটি বাক্যে অর্থাৎ আশ্র বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ, অর্থাৎ এটা কি সার্বিক না বিশেষ। হয় সেটি সার্বিক হতে হবে, নাহলে দুইটি বিশেষ হতে হবে। একটি সার্বিক একটি বিশেষ হলে তখন সেটি সরল আবর্তন হবে না। সরল আবর্তন হতে হলে দুইটি বাক্যই, সেটা আশ্র বাক্য এবং সিদ্ধান্ত দুইটি হয় সার্বিক, দুইটি বিশেষ হতে হবে। আর যখন অসরল আবর্তন হবে তখন সেটি একটি সার্বিক একটি বিশেষ হলেও হবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই আমাদের জানতে হবে, নাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। যেমন সকল মানুষ হয় দ্বিপদ, সকল দ্বিপদ জীব হয় মানুষ। এই জিনিসটা এখানে দুটি বাক্য কিন্তু এ। তাহলে এখানে দুইটাও সার্বিক, এটাও সার্বিক। আচ্ছা, অর্থাৎ দুইটি বাক্যই সার্বিক হতে হবে, তখন সেটা হবে। যেমন আমি কিছু ফুল হয় লাল, কিছু লাল বস্তু হয় ফুল। এখানে আমরা দেখলাম দুইটি বাক্যই বিশেষ বাক্য, আই এভাবে, অথবা আই ও। মনে রাখতে হবে এ ই অথবা ই অথবা এ, তাহলে সার্বিক হবে। আর যখন তখন সেটা হবে সরল আবর্তন, আর যখন অসরল আবর্তন হবে তখন সেটি হবে আই অথবা এ আই। একটি সার্বিক একটি বিশেষ, একটি সার্বিক একটি বিশেষ। এ আই যখন হবে তখন
সেটি হবে অসরল আবর্তন। যাই হোক, আমরা এই অসরল এবং সরল যে সেটি আমরা শেষ করলাম। আমরা আজকে যে অমাধ্যম যে অনুমান মাধ্যম যেটা সেটি আজ শেষ করলাম, এবং যে আবর্তনের চারটা নিয়ম আমরা সঠিকভাবে দেখলাম। চারটা নিয়মকে এই বাক্য আবর্তনগুলো কী পাওয়া যায় তারও একটা ব্যাখ্যা দেখলাম, এবং আবর্তনকে কয় ভাগে ভাগ করা হয় সেটার আমরা দেখলাম। এখানে দুইটি মূল জিনিস আমরা শিখলাম, মুখ্য জিনিস, সেটা হলো গুণ এবং পরিমাণ। বইয়ের ভাষায় গুণ আছে, গুণ বলতে সেটি কি সদর্থক না নয়ার্থক, পরিমাণ বলতে সেটি কি সার্বিক না বিশেষ আবর্তন। যাই হোক, আমরা আজকে এখানে তোমাদের একটি চ্যাপ্টারের আমরা আবর্তন মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। তোমরা মোটামুটি আশা করি তোমরা ক্লাসগুলি দেখছ, ক্লাসগুলি করবে, এবং যারা তোমাদের সহপাঠী ক্লাস করে নাই বা করতেছে না তাদেরকে বলবে ক্লাসগুলি করার জন্য, কারণ তোমাদের অনেক চ্যাপ্টার আমরা অনলাইনে ক্লাস শেষ করে ফেলছি। অতএব তোমরা এই ক্লাসগুলি করবে। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবে, আমি যে কোনো বিষয় তোমাদের অনলাইনে ক্লাস সেটি ক্লিয়ার করে দেবো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।